আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়েলকাম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? শাহরিয়ার আহমেদ, রুবিনা নাজনীন, সাকিব হাসান, কাজী ইশরাত জাহান, রাফি আহমেদ, অনেকেই জয়েন করেছো। অলরেডি 50 জন হয়ে গেছে আমাদের সাথে। আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাহরিয়ার আহমেদ, নুসরাত জাহান, সাদিয়া মিম। ওকে, তো শুরু করার আগে আমি আসলে আজকে একটু কথা বলবো 2 থেকে 3 মিনিট। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই সিরিজে, প্রোগ্রামিং সিরিজে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই জানো। তো আমি আসলে এই চ্যাপ্টারটার জন্য আলাদা একটা সিকোয়েন্সে তোমাদের সাথে আগাবো, এমন একটা সিকোয়েন্সে তোমাদের সাথে আগাবো যেন প্রথম 4টা ক্লাস তোমরা আমার সাথে হোয়াইট বোর্ডে করবে। হোয়াইট বোর্ডে করার পরে আমরা শুরুতে বই পড়ব, তারপরে প্র্যাকটিক্যাল করব। শুরুতে বই পড়ব, তারপরে আমরা কোড ব্লকসে বা আমরা কোনো একটা কম্পাইলারে আমাদের প্রোগ্রামগুলো রান করব এবং তোমরা যেভাবে কমেন্টে বলবে তোমাদের কথা অনুযায়ী সেগুলো আমি রান করব এবং আমরা প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। শুরুতে কেন আমি শুধুমাত্র হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখাচ্ছি এবং শুরুতে কেন আমি বইটাকে ফোকাস করতেছি না, সেটার পিছনে বড় একটা কারণ রয়েছে। কারণ অনেক সময় একটা জিনিসকে তুমি যদি খুব বেশি সময় না দিয়ে পর্যাপ্ত রিজনেবল একটা টাইমে খুব বেশি অ্যামাউন্ট যদি শিখতে চাও, তোমাকে অনেক সময় সিকোয়েন্স ব্রেক করতে হয়। তবে আমি কথা দিচ্ছি যে তোমরা তোমাদের আশানুরূপ শিক্ষাটা শিখতে পারবে। তো তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ, ক্লাসগুলো মনোযোগের সাথে করবে এবং যেই জিনিসটাই দেখাবো কোনোটাকে ছোট মনে করবে না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর হ্যান্ডস নোট বা হ্যান্ড নোটস অথবা পিডিএফ যেটাই লাগে সেগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি অবশ্যই কিছু হোমওয়ার্ক দিব। খুব বেশি সময় লাগবে না, শুধু 20 মিনিট লাগবে, প্রত্যেকটা হোমওয়ার্ক 20 মিনিট লাগবে। এগুলো আমি তোমাদেরকে পোস্ট দিয়ে হোমওয়ার্কটা জানিয়ে দিব এবং পাশাপাশি 20 মিনিট হোমওয়ার্ক থাকবে আর 20 মিনিট হচ্ছে তুমি কি একটু রিডিং পড়বে, ঠিক আছে? তো সপ্তাহে যেহেতু আমাদের 2টা ক্লাস হচ্ছে আইসিটির, আশা করি এই 40-40-80 মিনিট তোমাদের জন্য খুব একটা বড় ইস্যুস হবে না। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। সাউন্ডস রিলেটেড অন্য কোনো ইস্যুস যদি থাকে অবশ্যই আমাকে জানতে দিও। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্যামেরাটাকে ঠিক করে দিচ্ছি। ওকে, ব্লার দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা একটু আমাকে বলো যে এই যে আমি বোর্ডটা দেখাচ্ছি, বোর্ডটা কি ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে কি না? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি, ঠিক আছে? তোমাদের রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ সেশনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু সবার কমেন্টস পড়বো। সো প্রত্যেকটা স্টেপ শেষ করার পরে বা প্রত্যেকটা ব্লক শেষ করার পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তোমরা রেসপন্স করার চেষ্টা করো। তো আমি শুরু করছি, হ্যাঁ? বিসমিল্লাহ। তো আমার যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন দরকার হয়? তোমরা কি কেউ বলতে পারো আমাকে যে কম্পিউটার কি নিজে থেকে কিছু করতে পারে কিনা? কম্পিউটারে কি কোনো বুদ্ধিমত্তা আছে? কম্পিউটার কি নিজে থেকে কোনো কাজ করতে পারে? 260 জন আমাদের সাথে জয়েন হয়েছে, চমৎকার ব্যাপার। আচ্ছা, কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। অন্য 8-10টা মেশিনের মতো কম্পিউটারও একটা সাধারণ মেশিন।
আর মেশিনের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা থাকে না। আমরা মেশিনকে যেভাবে ডিজাইন করি, যে কাজের জন্য বানাই, মেশিন শুধু সে কাজটাই ক্লান্তিহীনভাবে করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে কম্পিউটারও হচ্ছে একটা মেশিন, চমৎকার একটি মেশিন এবং একটি গণনাকারী যন্ত্র, যেটা ক্লান্তিহীনভাবে অবিরাম আমাদের দেওয়া কাজগুলো করে যেতে পারে এবং আমাদের এই যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করে থাকে। তো এবার আমি আবার সেই পয়েন্টে চলে যাচ্ছি। কম্পিউটারের যেহেতু কোনো বুদ্ধিমত্তা নেই, সেহেতু কম্পিউটারকে তো কোনো একটা কাজ করাতে গেলে আমাদের কম্পিউটারের সাথে কথা বলতে হবে, রাইট? আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যারা যারা লাইভটি দেখছো সবাই একটু লাইভটা তোমার বন্ধুদের সাথে মেনশন করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে এই কথাটা বলার কারণেই কিন্তু তোমার মাথায় এসে যাবে যে লাইভটা আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি, তোমার কিন্তু তোমার বন্ধুর কথা মনে পড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, কম্পিউটার যে কাজগুলো করবে সেই কাজগুলো করার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে কম্পিউটার তুমি এই কাজটা করো। আর কম্পিউটার আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার নিজে কিছু না, কম্পিউটার একটা মেশিন, কিন্তু কম্পিউটারের মধ্যে আমরা আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের সমস্যা অনুসারে আমরা কি প্রোগ্রাম তৈরি করতে পারি। ওই প্রোগ্রামগুলোই কি আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করে, এজন্যই কম্পিউটারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কম্পিউটারকে যদি আমরা কোনো কাজ করাতে চাই তাহলে কম্পিউটারের সাথে আমাদেরকে কি করতে হবে? কথা বলতে হবে। আর কম্পিউটারের সাথে কোন ভাষায় কথা বলতে হবে তোমরা বলো তো, আমাদের অধ্যায়টার নাম কি? কম্পিউটারকে যদি আমরা কোনো বার্তা পাঠাতে চাই, কম্পিউটারকে যদি আমরা কোনো ইনস্ট্রাকশন দিতে চাই, কম্পিউটারকে দিয়ে যদি আমরা কোনো কাজ করাতে চাই, সেক্ষেত্রে কম্পিউটারের সাথে যেই ভাষাটায় কথা বলতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? আমি একটু ফোনটা রাখি, একটু পরে আমি আবার কমেন্টস দেখব। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কেমন ভাষা? আমরা তো বাংলায় কথা বলি, আর ইংলিশটা হচ্ছে কি? ইংলিশটা হচ্ছে একটা কমিউনিকেশন টুলস, যেটা যে কোনো ক্ষেত্রে আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, খুব সহজ করে ভাবতে হবে, সাম সিনট্যাক্স অ্যান্ড রুলস। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিছু সংকেত এবং নিয়মকানুনের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? তো যেমন আমরা যে কথা বলি, আমরা কি অনেক সংকেতে কথা বলি না? আমাদের ভাষা এগুলা কি প্রত্যেকটাই কিন্তু আসলে সিনট্যাক্স, ঠিক আছে? ব্যাপারগুলো কিন্তু কঠিন করে দেখার কোনো সুযোগ নেই। সো কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে আমাদের ব্যবহার করতে হয় কম্পিউটারের ভাষা, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে সাম সিনট্যাক্স অ্যান্ড রুলস, সংকেত এবং নিয়মকানুন। কতগুলো সংকেত এবং নিয়মকানুনের সমন্বয়ে কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা তৈরি হয়, ঠিক আছে? তো এবারে আমরা একটু সামনের দিকে আগাই। তো এই সিনট্যাক্স এবং রুলস, এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা কি বানাই? এটা দিয়ে আমরা বানাই প্রোগ্রামস। খুবই ফান্ডামেন্টাল বিষয়, বাট এটাকে কিন্তু আমাদের বুঝতে হবে, একদম শেষ পর্যন্ত বুঝতে হবে। তো বেসিক্যালি কম্পিউটারকে আমরা আমাদের নির্দেশনা পাঠাই কিসের সাহায্যে? প্রোগ্রামিং ভাষার সাহায্যে। প্রোগ্রামিং ভাষা গঠিত হয় কিসের মাধ্যমে? কিছু সংকেত এবং নিয়মকানুনের মাধ্যমে, যেটাকে আমি বলতেছি সিনট্যাক্স অ্যান্ড রুলস, ঠিক আছে? তো এখন এই সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে কি তৈরি হয় একটু দেখি। সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে কি কি আসে? সিনট্যাক্স এর রুলস দিয়ে আমরা সাজাই, আমরা বানাই কি? কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস। সো আমি আবারও বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিসের মাধ্যমে হয়? সিনট্যাক্স অ্যান্ড রুলসের মাধ্যমে হয়। আর এই সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে আমরা কি করি? আমরা কম্পিউটারের জন্য
কমান্ডস ইনস্ট্রাকশন তৈরি করি, আর এই কমান্ডস আর ইনস্ট্রাকশন দিয়ে কি তৈরি হয়, প্রোগ্রামস তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রোগ্রামের ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি? তো দেখো এইখানে যা লিখেছি তাই কিন্তু আমি লিখতেছি। হ্যাঁ, তো আমি এখানে লিখতেছি কি, কালেকশন অফ commands ইনস্ট্রাকশন। দেখো এখানে যা লিখেছি তাই কিন্তু লিখতেছি, কমান্ডস ইনস্ট্রাকশন, কালেকশন অফ কমান্ডস ইনস্ট্রাকশন, যেটা কি কম্পিউটার দ্বারা বাস্তবায়িত হয়। তাহলে আমি পরের লাইনে কি লিখছি, এক্সিকিউটেড বাই কম্পিউটার্স। এক্সিকিউটেড বাই কম্পিউটার্স। ঠিক আছে, তো এখানে আমি বলতেছি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম তৈরি করি। তাহলে প্রোগ্রামের ভিতরে কি থাকে, প্রোগ্রামের ভিতরে থাকে কালেকশন অফ কমান্ডস ইনস্ট্রাকশন, যেগুলো কি একটা কম্পিউটার দিয়ে বাস্তবায়িত হতে পারে, কিসের জন্য, একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য। সো লিখতেছি to perform specific task। পুরো জিনিসগুলোর বাংলা নোটস আমি দিব, কোনো চিন্তা করার দরকার নেই যে ভাই আমরা এই যে বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, কোনো চিন্তা করার দরকার নেই। পুরাটা ডকুমেন্টস বাংলা ইংলিশ যেভাবে চাও চিত্রের মাধ্যমে সবভাবে আমি প্রোভাইড করব, নো ওয়ারিস। এই পর্যন্ত কি আমরা বুঝছি কিনা? আমার হাইট কত? আমি মনে করি আমার হাইটটা এই মুহূর্তে জানাটা ইম্পর্টেন্ট না, তোমরা একটু রেসপন্স করো এই পর্যন্ত কি বুঝেছো কিনা। প্রোগ্রামটা তাহলে কি, প্রোগ্রামটা হচ্ছে কতগুলো কমান্ডস এবং নির্দেশনা যেগুলো কম্পিউটার দ্বারা বাস্তবায়িত হয় একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য। দেখো এই সংজ্ঞাটাকে আমি মুখস্থ করেছি, এটা কি মুখস্থ করার কোনো বিষয়? এটা কিন্তু কোনো মেমোরাইজ করার মতো কোনো বিষয় নেই, এটা আমরা বুঝতেই পারতেছি। ঠিক আছে, প্রোগ্রাম কেন করব? ঠিক আছে, প্রোগ্রাম কেন তৈরি করি? একটা সমস্যা সমাধানের জন্যই তো করি। আর প্রোগ্রাম কি দিয়ে তৈরি হয়? সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে। একটা প্রোগ্রামিং ভাষা সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে তৈরি হয়। সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে আমরা কি বানাই? সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে আমরা কমান্ডস এবং ইনস্ট্রাকশনস বানাই। এই কমান্ডস এবং ইনস্ট্রাকশনসগুলো মিলেই কি হয়, একটা প্রোগ্রাম হয়। এবার আমরা দেখি প্রোগ্রামটা আসলে কেমন। প্রোগ্রামেরও কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। সো আমি লিখি প্রোগ্রাম ইকুয়াল ফাংশন। আচ্ছা, ফাংশন মানে কি? তোমরা এখানে অনেকেই জানো ফাংশন কি, তারপরে যদি তোমরা যেটা জানো ফাংশন বলতে যেটা বুঝো একটু যদি লিখে পাঠাও খুব আনন্দ লাগবে আমার। ফাংশনটা কি আসলে, বা ফাংশনে কি কি থাকে? রাজু আহমেদ, কাজ। আচ্ছা, সবাই আজে বাজে কমেন্ট করছে। কে আজে বাজে কমেন্ট করছে? আচ্ছা, কেউ যদি আজে বাজে কমেন্টস করে প্লিজ ইগনোর দ্যাট, তোমরা তোমাদের পড়াটায় ফোকাস করো, ওকে? তো আচ্ছা ঠিক আছে, ফাংশন হচ্ছে, তোমরা অনেকেই অনেক রকম উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো বা বুঝে দিয়েছো, কিভাবে দিয়েছো জানি না, কিন্তু ফাংশনের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে বলতে হবে ফাংশনের হচ্ছে কি থাকে, ফাংশনের মধ্যে ইনপুটস থাকে। আমরা ফাংশনের মধ্যে ইনপুটস থাকে না, ফাংশনের মধ্যে ইনপুটস দেই, ঠিক আছে। তো দেখো অ্যারোটা খেয়াল করো ফাংশনের দিকে। ফাংশনের ভিতরে কি হয়? ফাংশনের ভিতরে যেটা হয় সেটা হয় হচ্ছে প্রসেস। তো আমি একটু লিখি, প্রসেস। ফাংশনের ভিতরে হয় প্রসেস। তাহলে এই যে ইনপুটস, ইনপুট হিসেবে আমরা কি দিই? আমরা কিছু ফ্যাক্টস ইনপুট করি। তো ইনপুট করলে এগুলো আসলে ভিতরে যেভাবে ডিজাইন করা আছে সেই অনুযায়ী প্রসেস হয়। প্রসেস হয়ে এটা আমাদেরকে কি দেয়? একটা আউটপুট দেয়। অ্যারোটাকে খেয়াল করো, তো এখানে আমরা কি পাচ্ছি? আউটপুট, ঠিক আছে। তো
এইখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। সাপোজ প্রত্যেকটা মেশিনই কিন্তু এক একটা ফাংশন, মানে এটা কিন্তু চিন্তা করো যে সাপোজ বাজার থেকে আমরা একটা মিউজিক প্লেয়ার নিয়ে আসলাম। তো এই যে আমাদের মিউজিক প্লেয়ার, এইটা হচ্ছে আমাদের মিউজিক প্লেয়ার। এখানে 3টা বাটন আছে। তো একটা হচ্ছে আমার প্লে বাটন, একটা হচ্ছে আমার পজ বাটন, এবং একটা হচ্ছে আমার সাপোজ পাওয়ার অন অফ বাটন। ঠিক আছে, তো ফাংশন বলতে বোঝাচ্ছি যে যে কোনো মেশিন হতে পারে। ঠিক আছে, তো এই যে একটা মিউজিক প্লেয়ার আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম, এটার মধ্যে 3টা বাটন আছে, এটার মধ্যে 3টা বাটন আছে, এবং এই যে রাইট সাইডের বাটনটা, এই বাটনটাতে আমি প্রেস করলাম। সো রাইট সাইডের বাটনটাতে আমি কি করলাম, রাইট সাইডের বাটনটা আমি প্রেস করলাম, আমার মিউজিক প্লেয়ারটা অন হয়ে গেল। ঠিক আছে, কি হলো, টার্নড অন। এই যে আমি বাটনটায় প্রেস করার সাথে সাথে আমার মিউজিক প্লেয়ারটা অন হয়ে গেল, এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা আসলে কি, তোমরা কি কেউ বুঝতে পারতেছো ব্যাপারটা কি হয়েছে এখানে? কোথায় গেল? এই ব্যাপারটা হচ্ছে এই যে আমি অন বাটনটায় প্রেস করেছি, অন বাটনটায় প্রেস করা মানে আমি এখানে একটা ইনপুট দিয়েছি। আমার এই ফাংশনটাতে, এই মেশিনটাতে 3টা সুইচ আছে, দ্যাট মিনস আমি 3 ধরনের ইনপুট এখানে দিতে পারবো। ঠিক আছে, তো এইখানে যখন আমি অন বাটনটায় প্রেস করেছি, আমার মেশিনটা কি ভিতরে প্রসেস করেছে, আমার এই যে ইনপুটটা, অন ইনপুটটা ভিতরে প্রসেস করে সে দেখতে পারতেছে যে এই ইনপুটটাকে প্রসেস করলে মেশিনটাকে অন করতে হয়। আমি আউটপুট স্বরূপ মেশিনটাকে অন করে ফেললাম। তারপরে যখন আমি আবার আরেকটা বাটন ক্লিক করলাম, তারপরে যখন আমি আবার এই বাটনটা ক্লিক করলাম, সরি এই পাশেটা লেফট সাইডেরটা ক্লিক করলাম, তখন কি হলো, সাপোজ একটা মিউজিক বা সং স্টার্ট হয়ে গেল। সো দ্যাট মিনস এই ইনপুটটা প্রসেস হয়ে কি আউটপুট দিল, যে একটা সং চলতেছে। আমি যখন পুনরায় আবার মাঝখানেরটা ক্লিক করলাম, তখন আমার সংটা আবার পজ হয়ে গেছে, পজ হয়ে গেছে। তো এই পুরো ব্যাপারটা কি, পুরো ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন ইনপুটস দিচ্ছি, বিভিন্ন ইনপুটস প্রসেস হয়ে বিভিন্ন রকম আউটপুট আমাদেরকে দিচ্ছে। তো প্রোগ্রামটাও হচ্ছে সেম, আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, একটি সমস্যাকে সমাধান করার জন্য কিছু ইনপুটস আমরা দিব, সেই ইনপুটসগুলো আমাদের নির্দেশনা অনুযায়ী প্রসেস হবে এবং আমাদের আশানুরূপ বা আমাদের এক্সপেক্টেড যে আউটপুট সেটা দিবে। আর সেটা যদি না দেয়, বুঝতে হবে আমাদের প্রোগ্রামটিতে ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি প্রোগ্রামটি সংশোধন করতে হবে। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? রাজু আহমেদ, বুঝতে পারছি, অনেক ধন্যবাদ রাজু। খায়রুল ইসলাম, ইয়েস। ফাইজা, ইয়েস। এমডি মোনাজির, জাহানারা আক্তার, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমরা একটু সামনের দিকে আঁকাই। তো এই যে ফাংশনের এক্সাম্পলটা আমরা দেখলাম, মেশিনের এক্সাম্পলটা যে দেখলাম, প্রোগ্রামও হচ্ছে হুবহু একই জিনিস। প্রোগ্রামের মধ্যেও কি থাকবে তাহলে, প্রোগ্রামের মধ্যেও ইনপুটস থাকবে। প্রোগ্রাম আমাদেরকে কি দিবে, প্রোগ্রাম আমাদেরকে আউটপুট দিবে। প্রোগ্রামের ভিতরে কি হবে, প্রোগ্রামের ভিতরে প্রসেস হবে। ঠিক আছে, আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার? সো ইনপুটসটা কোথায় যাবে, ইনপুটসের অ্যারোটা খেয়াল রাখতে হবে, আউটপুটটা কি আসবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা যখন আর একটা দুইটা ক্লাস পরে যখন আমরা বিভিন্ন লাইব্রেরি ফাংশন ইউজ করব, কোনো ফাংশন আমাদেরকে আউটপুট দিবে, কোনো ফাংশন ইনপুট নিবে। ঠিক আছে, তখন কিন্তু এই ব্যাপারগুলো আবার রিফ্লেক্ট হবে। ঠিক আছে, তো এবারে আমরা আরেকটু সামনের দিকে আগাই, খুব মনোযোগটা ধরে রাখতে হবে। তো এবার এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে এবার সাপোজ আমরা ঠিক করলাম কি, আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। সো এই যে এখানে চলে আসলাম। তো এখন আমরা চিন্তা করতেছি যে একটা প্রোগ্রাম আমরা ক্রিয়েট করব। এবার আমরা অনেকটা কিছুই বুঝে গেছি, রাইট? প্রোগ্রামিং কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা কিছুই শিখিনি, বাট বিলিভ মি, এই পর্যন্ত যদি বুঝে থাকো
তুমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝে গেছো। যেমন আমরা বুঝে গেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আমরা বুঝে গেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কি থাকে, সিনট্যাক্স অ্যান্ড রুলস। আমরা বুঝে গেছি এই সিনট্যাক্স অ্যান্ড রুলস দিয়ে আমাদের কি বানাতে পারি, কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন। আমরা বুঝে গেছি কতগুলো কমান্ডস এবং ইনস্ট্রাকশন কি কম্পিউটার দ্বারা যখন বাস্তবায়িত হয় একটা সমস্যা সমাধানের জন্য, তখন সেটা কি আমরা কি বলি, প্রোগ্রাম বলি। আমরা প্রত্যেকটা ব্যাপার বুঝে গেছি। আমরা এটাও বুঝে গেছি একটা প্রোগ্রামে কি থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে এবং এটার ভিতরে কি হয়, প্রসেস হয়। এবার পালা আসলো হচ্ছে একটি প্রোগ্রাম তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। সবার জন্য একটা প্রশ্ন, যারা পারো তারা তো পারো, বাট সবাই প্লিজ পার্টিসিপেট করার চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে এই যে প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামটা কি, প্রোগ্রাম কি কোনো সফটওয়্যার নাকি হার্ডওয়্যার? প্লিজ গাইস আমি একটু দেখতে চাই যে এটা তোমরা, প্রোগ্রাম কি সফটওয়্যার নাকি হার্ডওয়্যার, কোনটা? এক্স্যাক্টলি, প্রোগ্রাম কিন্তু কোনো হার্ডওয়্যার না, প্রোগ্রাম হচ্ছে পিস অফ কোড। আমরা এটা লিখি, ঠিক আছে, এটা হচ্ছে কতগুলো টেক্সট, এই যে সিনট্যাক্স এন্ড রুলস, সংকেত কি, কতগুলো নিয়ম ফলো করে এই সংকেতগুলো লিখেই প্রোগ্রাম তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো হার্ডওয়্যার না। তো দ্যাট মিনস আমরা এবার একটা প্রোগ্রাম বানাচ্ছি। তো এই প্রোগ্রামটা বানাতে গেলে আমাদের লিখতে হবে কি, কতগুলো সিনট্যাক্স এন্ড রুলস। তো এই রুলসগুলো আমরা যদি সিনট্যাক্স এন্ড রুলসগুলো না জানি লিখতে পারবো? আমাদের এই সিনট্যাক্স এন্ড রুলসগুলো জানতে হবে। তাহলে আমরা আমাদের সিনট্যাক্স এন্ড রুলসগুলো শিখে সাপোজ একটা প্রোগ্রাম তৈরি করলাম। তো এই প্রোগ্রামটা তৈরি করার পরে এই কোডটার নাম আমি দিলাম সোর্স কোড। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুব সহজ বাট গুরুত্বপূর্ণ। এই যে প্রোগ্রামটা ক্রিয়েট করলাম, একটা প্রোগ্রাম তৈরি করলাম, কতগুলো লেখা লিখলাম, সিনট্যাক্স এন্ড রুলস লিখলাম, এগুলো দিয়ে কমান্ড ইনস্ট্রাকশন তৈরি করলাম, একটা প্রোগ্রাম তৈরি হলো। তো এই প্রোগ্রামটাকে আমি বলতেছি সোর্স কোড। ব্যাপারটা মানুষের সাপেক্ষে চিন্তা করতে হবে। তুমি একটা প্রোগ্রাম তৈরি করেছো, তার মানে প্রোগ্রামটার উৎসকে তুমি, তো তুমি তাহলে এই প্রোগ্রামটার সোর্স। তো যেহেতু প্রোগ্রাম মানুষ করে থাকে, তাই মানুষের লেখা প্রোগ্রামটাকে আমরা বলতেছি সোর্স কোড। আর যেহেতু একটা কোড তুমি না বুঝে করতে পারবা না, যেহেতু তুমি সিনট্যাক্স এন্ড রুলস না জেনে কোনো কোড লিখতে পারবা না, সেহেতু সোর্স কোডের সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য, প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, সোর্স কোড হচ্ছে হিউম্যান রিডেবল। সোর্স কোডের কথা যখনই মাথায় আসবে তখনই বুঝতে হবে সোর্স কোড হচ্ছে হিউম্যান রিডেবল। এটাকে আমরা লিখি, আমরা যদি না বুঝি এটাকে আমরা লিখতে পারবো? আর আমরা যদি একটা জিনিস লিখে থাকি এটা কি আমরা বুঝবো না? তো এর জন্যই এটাকে বলা হচ্ছে হিউম্যান রিডেবল। তো সোর্স কোড হচ্ছে হিউম্যান রিডেবল, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে হিউম্যান রিডেবল একটা সোর্স কোড আমরা লিখে ফেললাম, তোমরা তো সবাই জানো কম্পিউটার ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, এবং একটু আগেই তো আমরা কথা বলেছিলাম যে কম্পিউটারের কোনো বুদ্ধিমত্তা নেই। আমরা কম্পিউটারকে যেভাবে ইনস্ট্রাকশন দিই কম্পিউটার সেটাই করে। তো কম্পিউটার যেহেতু ইলেকট্রিসিটিতে চলে, তোমরা কি সবাই জানো কম্পিউটার কি বুঝে? এই সবাই বলো কম্পিউটার কি বুঝে? ভাইয়া আমাদের ওয়েব অ্যাপের সোর্স কোড দেখা যায় না। চাইলে অবশ্যই দেখতে পারবে, তোমরা যে কোনো ওয়েবসাইটের সোর্স কোড কিন্তু দেখতে পারবে। এক্স্যাক্টলি, এমডি জাহিদ হাসান চমৎকার। বাইনারি খন্দকার ফরিদুজ্জামান, উনি চমৎকারভাবে 0 এবং 1 লিখেছে। বাইনারি মারুফা, থ্যাংক ইউ। ভাইয়া লেখাগুলোর সিকোয়েন্স বুঝতে পারছি না। নাহিদা কোনো চিন্তা করবে না, আমি সামারি করব আবার প্রথম থেকে আর একটু। আচ্ছা, তো এবারে যেটা করলাম, এই যে প্রোগ্রামটা আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে কি হলো, সোর্স কোড। সোর্স কোডের বৈশিষ্ট্য হলো হিউম্যান রিডেবল। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কম্পিউটার কি হিউম্যান যেগুলো রিড করতে পারে, কম্পিউটার কি সেগুলো রিড করতে পারে? কম্পিউটার কি বুঝে? ডিরেক্টলি বুঝতে পারে না, তার দরকার হয় একজন ট্রান্সলেটর। সাপোজ তোমার বন্ধু, সে খুব জাপানি ভাষায় খুব ভালো কথা বলতে পারে, ঠিক আছে, বাট তুমি জাপানি ভাষা বুঝো না, কিন্তু তোমার বন্ধু
তারই আরেকজন বন্ধু যে জাপানে থাকে তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চায়। এখন সেই জাপানি বন্ধু আর তুমি একসাথে কথা বলবা, তোমরা কি ডিরেক্টলি কথা বলতে পারবা? পারবা না। কিন্তু তোমরা অবশ্যই পারবা যদি তোমার যে বন্ধু, তোমার জাপানি বন্ধু আর তোমার মাঝখানে তোমার আরেকজন যে বন্ধু আছে যে দুইটা ভাষাতেই পারদর্শী, তাকে যদি মাঝখানে রেখে দাও, সে কিন্তু ট্রান্সলেটর হয়ে তোমাদেরকে একে অপরের সাথে কমিউনিকেট করতে সাহায্য করবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই যে সোর্স কোডটা আমরা লিখলাম, এই সোর্স কোডটাকে কি করতে হবে? সোর্স কোডটাকে ট্রান্সলেট হতে হবে। ঠিক আছে? তো এখানে একজন ট্রান্সলেটরের প্রয়োজন হবে। ঠিক আছে? আমরা শিখেছি না, আমরা অনেকে যারা আইসিটি বইটা আগে দেখেছি, আমরা দেখেছি না যে অনুবাদক প্রোগ্রাম বলতে একটা কথা আছে। তো এই ট্রান্সলেটরটা কিন্তু কোনো হার্ডওয়্যার না, এটাও কিন্তু সফটওয়্যার। ঠিক আছে? তো এই ট্রান্সলেটরটা কি করবে? ট্রান্সলেটরটা হিউম্যান রিডেবল কোডটাকে, অর্থাৎ সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে বা অবজেক্ট কোডে কনভার্ট করবে। ঠিক আছে? তাহলে ট্রান্সলেট হয়ে এটা কিসে পরিণত হবে? এটা পরিণত হবে হচ্ছে অবজেক্ট কোডে। এবার তোমরাই আমাকে বলো, কম্পিউটার কি কোনো ব্যক্তি না বস্তু? অবজেক্ট মানে কি? বস্তু না? কম্পিউটার হচ্ছে বস্তু। তাহলে এই যে সোর্স কোডটা, হিউম্যান রিডেবল কোডটা ট্রান্সলেট হয়ে অবজেক্ট কোডে রূপান্তরিত হচ্ছে। অবজেক্টটা হচ্ছে আমাদের কম্পিউটার। তাহলে এই অবজেক্টটাকে আমি কি বলতেছি? এই অবজেক্টের মূল বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে মেশিন এক্সিকিউটেবল কোড বা মেশিন কোড। ঠিক আছে? তো এখানে আমি লিখি মেশিন কোড। ঠিক আছে? আর এই যে মেশিন কোডটা আমি লিখলাম, মেশিন কোডটা কি? মেশিন কোডটাই হচ্ছে আমার সেই যে বাইনারি 0 এবং 1। তোমাদের সকলের কাছে আমার প্রশ্ন যে 0 মানে কি, 1 মানে কি, একটু বলো তো দেখি, একটু কমেন্টস দেখতে চাই। জিরো মানে কি, 1 মানে কি? কম্পিউটার 0 দিয়ে কি বুঝে, 1 দিয়ে কি বুঝে? আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ, চমৎকার। ইয়েস অর নো? ইয়েস অর নো? পারফেক্ট অ্যান্সার। ট্রু অথবা ফলস? ইয়েস অর নো? ঠিক আছে? বুঝতে হবে 0 দিয়ে বুঝে কি? 0 দিয়ে বুঝে হচ্ছে নো ফলস এগুলা বুঝে। ঠিক আছে? নো অথবা ফলস এগুলা বুঝে, অথবা লো এগুলা বুঝে। 1 দিয়ে কি বুঝে? 1 দিয়ে বুঝে ইয়েস। কি বুঝে? 1 দিয়ে কি বুঝে? ইয়েস বুঝে কি? ট্রু। এই জিনিসগুলো কিন্তু কম্পিউটার বুঝে থাকে। তো এইখানে আরেকটা ব্যাপার হলো, কম্পিউটার যে বাইনারি বুঝে তারও আগে একটা জিনিস বুঝতে হবে। কম্পিউটার চলে হচ্ছে ইলেকট্রিসিটিতে। কম্পিউটার কিন্তু বাইনারিটা বুঝার আগে কি বুঝে? কারেন্ট, ইলেকট্রিসিটিকে বুঝে। অর্থাৎ কম্পিউটার বুঝে সার্কিটে যদি নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজের উপস্থিতি থাকে তাহলে সে বুঝে ট্রু, 1, ইয়েস। আর যদি সার্কিটে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের উপস্থিতি না থাকে বা খুব কম থাকে তাহলে সেটাকে বুঝে কি? নো, ফলস। আমরা কি ক্লিয়ার? আচ্ছা, রুবিনা নাজরিন বলেছে স্যার উই ক্যান সে 1 ফলস অ্যান্ড 0 ট্রু। নো, 1 দিয়ে বুঝতে হবে ট্রু, 1 দিয়ে বুঝতে হবে ট্রু, 1 দিয়ে বুঝতে হবে ইয়েস। 0 মানে কি? কিছু নাই, নো, ফলস। ঠিক আছে? সবাই আসলে তোমরা অনেক কি বলে ট্যালেন্টেড, তোমরা অনেক সুন্দর রেসপন্স করতেছো এবং আসলেই তোমাদের জন্য আমার শুভকামনা। আশা করি এই জার্নিটা ভালোই হবে। তো আমি এবার একটু সামারি করি সকলের উদ্দেশ্যে। ঠিক আছে? তো একেবারে দেখো, এই 2-3 মিনিটে আমি পুরা এতক্ষণ ধরে যা বলেছি তার একটা প্রতিফলন আমি এই 2-3 মিনিটে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমাদের চ্যাপ্টারের নাম ছিল কি? প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষাটা আমি বলেছিলাম এটা কার ভাষা? কাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ভাষাটা আমরা ব্যবহার করি? কম্পিউটারকে। সো কম্পিউটারে আমরা এই ভাষাটা ব্যবহার করে কি করি? সো কম্পিউটারে আমরা ব্যবহার করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় কতগুলো সংকেত এবং নিয়মকানুন। সংকেতগুলো এবং নিয়মকানুনগুলোর সমন্বয়ে কি তৈরি হয়? একটা প্রোগ্রামিং ভাষা তৈরি হয়। আর প্রোগ্রামিং ভাষা তৈরি করে আমরা কি বানাতে পারি, কি করতে পারি? কমান্ডস এবং ইনস্ট্রাকশনস দিতে পারি। এবং কমান্ডস এবং ইনস্ট্রাকশনগুলো
দিয়েই কিন্তু আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। তো প্রোগ্রামের একটা ডেফিনেশন হিসেবে কি বলা হচ্ছে, কালেকশন অফ কমান্ডস ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বাই কম্পিউটার্স টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। আমি ভেঙে বলতেছি, কতগুলো কমান্ডস নির্দেশনা যেগুলো কম্পিউটার দ্বারা বাস্তবায়িত হয় একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রোগ্রামের ডেফিনেশন। প্রোগ্রামটা কি, প্রোগ্রামের বৈশিষ্ট্যটা কি? প্রোগ্রামটা হচ্ছে একটা ফাংশনের মতো, ঠিক আছে? প্রোগ্রামের মধ্যে আমাদের কিছু নির্দেশনা থাকবে, আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকবে এবং ওই প্রোগ্রাম কিছু ইনপুটস নিবে, ঠিক আছে? প্রোগ্রাম কিছু ইনপুটস নিবে, সেগুলো আমাদের নির্দেশনা অনুযায়ী প্রসেস হবে, প্রসেস হয়ে আমাদের এক্সপেক্টেড একটা আউটপুট দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রোগ্রাম। আর যদি প্রোগ্রাম আমাদের ইনপুটসগুলোকে নিয়ে আমাদের আশানুরূপ আউটপুট না দেয়, তাহলে বুঝতে হবে আমাদের প্রোগ্রাম ডিজাইনে বা প্রোগ্রামটা তৈরি করাতে কোনো প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডিবাগিং করতে হবে। প্রোগ্রামের ভুল ত্রুটিকে কি বলা হয়? প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে ভুল বলা যাবে না, ঠিক আছে? প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে বলতে হবে বিইউজি, বাগ, ঠিক আছে? প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে বা এররকে বলতে হবে বাগ। আর এই এররগুলোকে, সাপোজ আমাদের প্রোগ্রামে আমাদের আশানুরূপ কোনো আউটপুট আসেনি, তাহলে এই এররগুলোকে খুঁজে যখন আমরা আবার এগুলোকে কারেকশন করব, প্রোগ্রামটাকে ঠিক করব, সেটাকে বলা হবে ডিবাগিং, ঠিক আছে? ডিবাগিং, ঠিক আছে? তো প্রোগ্রামের ভুল ত্রুটিকে বলবো বাগ, প্রোগ্রামের ভুলগুলোকে খুঁজে সংশোধন করাকে বলবো ডিবাগিং, ঠিক আছে? এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? আচ্ছা, যেখানে বলতেছিলাম, তো ফাংশনটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে ফাংশনের মতো। তো আমাদের আশানুরূপ আউটপুট যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে প্রোগ্রামটা ঠিক আছে, আর যদি আশানুরূপ আউটপুট না থাকে তাহলে বুঝতে হবে বাগ আছে। আর বাগ থাকলে কি করতে হবে? বাগ থাকলে ডিবাগিং করতে হবে। তো তারপরে আমরা যদি একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে চাই, আমরা যখন একটা প্রোগ্রামকে লিখি, এই সিনট্যাক্স এবং রুলস ব্যবহার করে আমরা যখন সুন্দর একটা প্রোগ্রাম লিখি, তখন সেই প্রোগ্রামটাকে আমরা ওই অবস্থায় বলবো কি? সোর্স কোড, ঠিক আছে? তো ওই অবস্থায় এটাকে বলবো সোর্স কোড। আর সোর্স কোডের বৈশিষ্ট্য কি? সোর্স কোডের বৈশিষ্ট্য হচ্ছে সোর্স কোড হিউম্যান রিডেবল, ঠিক আছে? সোর্স কোডটা হিউম্যান রিডেবল। যেহেতু একটা মানুষ সোর্স কোড তৈরি করে, তাহলে এই সোর্স কোডটা অবশ্যই একটা মানুষ পড়তেও পারে, বুঝতেও পারে। কিন্তু হিউম্যান রিডেবল সোর্স কোড একটা কম্পিউটারের পক্ষে বোধগম্য না, কারণ কম্পিউটার বুঝে কি? কম্পিউটার বুঝে শুধু 0 এবং 1, ট্রু আর ফলস, ঠিক আছে? তো এজন্য সোর্স কোডটাকে ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেটেড হতে হয়, এবং ট্রান্সলেটেড হওয়ার পরে এই কোডটা হয়ে যায় অবজেক্ট কোড। অবজেক্ট কোডকে আমরা বলি মেশিন কোড। মেশিন কোডটা কি? 0 এবং 1 এর সমন্বয় মেশিন কোডটা থাকে। ভাইয়া 5 অধ্যায় কি ফুল এরকম ইংরেজিতে ক্লাস হবে? নো নো, দেখো, প্রথম আমি তোমাদেরকে বলেছি তোমরা আমাকে শুধু প্রথম 3 থেকে 4টা ক্লাস এভাবে অ্যালাউ করো, একটু বেসিক্সটা নাও। আফটার দ্যাট আমরা কিন্তু তোমাদের সাথে এই বইয়ের যে লেখাগুলো আছে, বইটাকে সাথে মিলিয়ে বাংলায় তো পড়বই, সৃজনশীল প্রশ্ন সলভ করব, এমসিকিউ সলভ করব, প্র্যাকটিক্যাল করব, হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক করব, ঠিক আছে? এইখানে কোনো প্রকার কনফিউশনের কোনো জায়গা নেই যে আমি সব ক্লাস এভাবেই নিব। এই জিনিসটা হচ্ছে তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। এই টার্মসগুলো তোমরা 1 বছর 2 বছর পরেও দেখবা। সো আমার দরকার কি যে তোমাদের কেমনভাবে শেখানো, যেটা তোমাদের আবার নতুন করে মেমোরাইজ করতে হবে। খন্দকার ফরিদুজ্জামান, ভাইয়া আমার নাম রোহান। তাসফিয়া তানহা, যেভাবে ইচ্ছা পড়ান ভাইয়া। আসলে এই তাসফির তানহা, আমি আসলে আমার ইচ্ছা অনুযায়ী না, এভাবে ইফেক্টিভ, বিলিভ মি, এভাবে ইফেক্টিভ হবে তোমাদের জন্য। কারণ আমি তো আসলে ওইভাবে পড়াতে তো আমার খুব একটা কষ্ট হবে না, সব কি তোমাদের ভালোর জন্যই, রাইট? মঞ্জুরুল ইসলাম জায়েদ, ভাইয়া কোন কম্পাইলার ইউজ করবেন? আমি কয়েকটা কম্পাইলার ইউজ করব, কয়েকটা আইডিতে তোমাদেরকে দেখাবো, কারণ আমি জানি আমার যারা অডিয়েন্স বা তোমরা যারা আছো অনেকে অ্যান্ড্রয়েড ফোনে করতে চাইবা,
অনেকের কাছে ম্যাকবুক থাকবে, অনেকের কাছে উইন্ডোজ কম্পিউটার থাকবে, ঠিক আছে, অনেকের কাছে অ্যান্ড্রয়েড থাকবে বা আইফোন থাকবে। তো আমি একটা দেখাবো হচ্ছে তোমাদের, যেটা হচ্ছে কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করা লাগবে না, সরাসরি ওয়েবসাইটের যে রিয়েল টাইম তুমি কি আউটপুট দেখতে পাবে এবং তোমার প্রোগ্রামটি সেভও করতে পারবে। আর আরেকটা দেখাবো তোমাদের বোঝার জন্য আসলে ব্যাকএন্ডে কি হয় কোড ব্লকস দিয়ে, ঠিক আছে। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে কোড ব্লকস। তো যাদের সুযোগ আছে, যাদের কাছে কম্পিউটার আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবা কোড ব্লকসটা ডাউনলোড করতে। আর এগুলো সেটআপে, ল্যাব সেটআপে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি ল্যাব সেটআপ নিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদের কাছে পাঠাবো। সাব্বির বিন তালেব তুষার, আইফোনও করা যাবে? আইফোন অ্যান্ড্রয়েড কোনো ব্যাপার না, তোমার কাছে নেট থাকলে তুমি যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবে, ঠিক আছে। যদি তোমার কাছে নেট থাকে এবং কিবোর্ড যদি তুমি ইউজ করতে পারো তাহলে যে কোনো ব্রাউজার থেকেই কিন্তু করতে পারবে। এমডি ফাতিহুল ইসলাম তাইফুর, আমিও কোড ব্লকস ইউজার, দ্যাটস গ্রেট। শাওন, কবে কবে ক্লাস আপনার? ভাইয়া আমার ক্লাস হচ্ছে শনিবার এই টাইমে হবে, আরেকটা হচ্ছে আমি যদি ভুল না করে থাকি ওয়েডনেসডে। আমি অবশ্যই তোমাদেরকে ওই পোস্টের মাধ্যমে জানিয়ে দিব, রিমাইন্ডার দিব। ভাইয়া আমার কোড ব্লকস এনভায়রনমেন্টাল এরর দেখায়। ও বিভিন্ন কারণে এরর দেখাতে পারে, সেক্ষেত্রে ওই পাথটা ঠিক করে দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এই ধরনের কোনো ভিডিও আমি তোমাদেরকে কমেন্টসে সাজেস্ট করবো, এই ধরনের এরর সলভ করার জন্য যেই টিউটোরিয়ালস দেখলে তোমরা সলভ করতে পারবে সেটা সাজেস্ট করব। পাইথন দিয়ে করান ভাই। পাইথন করালে তো হবে না, পাইথন তো তোমাদের পরীক্ষায় নেই, তোমাদের এই এইচএসসিতে তো আছে সি প্রোগ্রামিং। সমস্যা নেই, পাইথন অবশ্যই তোমরা শিখবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তোমরা খুব ভালোভাবে শিখো তাহলে কিন্তু বাকিগুলো ধরা খুব সহজ হয়। এই সিনট্যাক্সে কিছুটা পরিবর্তন থাকে আর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো অনেকটা সেম, ঠিক আছে, ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো অনেকটা সেম। আজ সবাই আছে 243 জন, খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাইয়া লিনাক্স কোনটা ইউজ করব? লিনাক্সের ক্ষেত্রে দেখো ওয়ার্ল্ড ওয়াইড সার্ভার চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় রেড হ্যাট। তো লিনাক্সের ডিস্ট্রিবিউশন তোমরা রেড হ্যাট ব্যবহার করতে পারো। আর যদি নিজেরা মানে লাইক নর্মালি যদি ব্যবহার করার জন্য উইন্ডোজ বা ম্যাকের মতো ব্যবহার করতে চাও সেক্ষেত্রে উবুন্টু ব্যবহার করতে পারো। আচ্ছা, আমাদের সাথে হাসান এনাম ভাইয়াও আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসান এনাম ভাইয়াকে আমার খুবই ভালো লাগে, আমি ওনার কেমিস্ট্রি ক্লাস দেখি, খুবই ভালো ক্লাস নেয় সে। তবে ওনার মতো বোর্ডে আসলে এত সুন্দর লিখতে পারি না। নাজিয়া সুলতানা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, সো আমাকে একটু জানাও এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। প্রথম ক্লাসে আমি খুব বেশি তোমাদেরকে লোড দিতে চাচ্ছি না, কিন্তু যতটুক দেখাইছি অতটুক পারতে হবে। আমি নেক্সটের দিন কিন্তু তোমাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে। আমি প্রথম দিন তোমাদেরকে বেশি লোড দিচ্ছি না, তোমরা প্রিপেয়ার হও, তোমরা ল্যাব সেট আপ করো এবং এই যে যতটুকু আমি বলেছি অতটুকু কমপ্লিটলি বুঝছো কিনা, বা কোনো এরর থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও যে এই জায়গাটা বুঝিনি। না, ক্লিয়ার ভাইয়া। এনাম ভাইয়ার লেখাগুলো জজ, হ্যাঁ আসলেই অত্যন্ত সুন্দর। আচ্ছা, এসডি রাহুল, বুঝছি ভাইয়া। ভাইয়া আজকে একটা গল্প করেন না প্লিজ। দেখো, পড়াশোনা যখন আমরা করব সেই সময় আমরা শুধু পড়াশোনা রিলেটেড গল্পই করতে পারবো। এই মুহূর্তে যেহেতু পড়াশোনা রিলেটেড কোনো গল্প মাথায় আসতেছে না, তো গল্পটা নাই করলাম। তবে আজকে প্রথম ক্লাস হিসেবে কিছু তোমাদের কাছ থেকে কিছু আসলে মানে জানতে ইচ্ছে করছে। যেমন তোমাদের মধ্যে কারা কারা আসলে আইটিতে পড়াশোনা করতে চাও বা সিএসসিতে বা সফটওয়্যারে পড়তে চাও, তারা একটু আওয়াজ দাও, আমি একটু রেসপন্সটা দেখতে চাই। ভাইয়া এবার পরে দেখতে হবে নেট প্রবলেম। ওহো, ইটস অল রাইট, ক্লাসগুলো তো থেকেই যাবে, তোমরা দেখে নিও। আচ্ছা, এমডি মোনাজির, আমি ভাইয়া। তাহমিদ, জি ভাইয়া আমি
অনেক কি দেখতেছি পড়তে চাচ্ছে, সিএসসি আইটি সফটওয়্যারে পড়তে চাও? আচ্ছা, সাহেবা সিদ্দিক, জি ভাইয়া পড়তে চাই। তাহলে তো খুবই চমৎকার হলো। তো তোমাদের কাছ থেকেও তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। কি বলো, তোমরা এইচএসসি দিবে, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, অনেক ধরনের টেকনোলজির সম্পর্কে পরিচিত হবে, নেটওয়ার্ক টেকনোলজিস জানবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমার এই বাইরে থাকার কিছু অভিজ্ঞতার জেরে শেয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে আমাদের পৃথিবীটা কিন্তু চেঞ্জ হচ্ছে, স্কিলের ডিমান্ডস অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো যেটা করো খুব ভালোভাবে করো। আর তুমি সিএসসিতে পড়ো বা যেখানেই পড়ো, তুমি যদি জিনিসগুলো আনন্দ না পাও, জিনিসগুলো যদি তুমি ভালোভাবে না বুঝো, তোমার যত ভালো মার্কই থাক আর যত ভালো সিজিপিই থাক, তোমার জন্য কিন্তু তোমার পছন্দের প্রফেশনে কাজ করাটা কঠিন হয়ে পড়বে। তো সত্যি কথা বলতে গেলে কি, এখন আমি ম্যাক্সিমাম আমাদের মতো যারা আছে, আমরা তো আসলে প্রথমে আইসিটি, আমাদের সময় প্রথম আইসিটি শুরু হয়েছিল এইচএসসিতে। তো ওই সময় আসলে ওইভাবে আমরা এই গাইডেন্সগুলো পাইনি, জিনিসগুলো শিখতে পারিনি। কিন্তু এখন এই পর্যন্ত এসে আমরা বুঝি যে প্রত্যেকটা জিনিস, এই যে তোমাদের ইমরান ভাইয়া তোমাদেরকে HTML শিখিয়েছে, প্রত্যেকটা জিনিস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা ফেস করতে পারবে যদি তোমরা আইটি রিলেটেড কোনো সাবজেক্টে পড়ো। আচ্ছা, যারা যারা মেডিকেলে পড়তে চাও তাদেরকেও অনেক আসলে সাধুবাদ জানাই, কারণ আসলে ডাক্তাররাই কিন্তু প্রকৃত আমাদের সেবক, এবং আমরা বিপদে পড়লে কিন্তু সর্বশেষ যে রাস্তাটা থাকে ডাক্তারের কাছে, মানে আল্লাহই তো সব কিছু, বাট কি ডাক্তারের উসিলাটা প্রয়োজন হয়। ঠিক আছে, তো ঠিক আছে। আমার সবাইকে আমি আমার পোস্টে কিছু যেই জিনিসগুলো পড়তে হবে, যেই রিসোর্সগুলো পড়তে হবে, আমি পোস্টের মাধ্যমে বা এই ভিডিওর কমেন্টে আমি জানিয়ে দিব। তোমরা এটাতে একটু খেয়াল রেখো তোমাদের কি কি পড়তে হবে। এই যে আজকের সেশনটার পরে তোমাদের যে 20 মিনিট 20 মিনিট 40 মিনিটের স্টাডিটা রয়েছে, সেই পড়াটা কিন্তু আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। হয়তো একটু রিডিং পড়তে হবে 2 থেকে 3 পাতা, এটা পড়ে নিও, তাহলে পরের ক্লাসে কি আরও মজা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই প্রথম ক্লাস, বেশি লোড দিলাম না। ইনশাল্লাহ দেখা হবে সামনে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। মোবাসিরা মরি পোস্ট দিয়েন ভাই। ডিইউ কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই, চমৎকার, কেমিস্টদের প্রয়োজন রয়েছে। আচ্ছা, এখানে ডিইউর মানুষজন যেই সেক্টরেরই হোক, এখন কিন্তু মেডিকেল টেকনোলজিও কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেক সেক্টরের মানুষই কিন্তু প্রত্যেক সেক্টরের সাথে সম্পৃক্ত হচ্ছে কোনো না কোনোভাবে। রাকিবুল হাসান মুন্না, আল্লাহ হাফেজ। মুন্নি আক্তার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, অনেক দোয়া রইল। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি।